আজকের নাটক ঝিনুক তুলিয়া। রচনা রুহুল আজাদ চৌধুরী। প্রযোজনা সিরাজুল ইসলাম। নাট্যানুষ্ঠান ঝিনুক তুলিয়া। বাবা, বাবা, তুমি কি খুব বেশি মনোযোগ দিয়ে পড়ছো? পড়ছি চোখ দিয়ে, কিন্তু কান দুটো আমার খোলাই আছে। মানে আমি বলতে চাইছিলাম। কি বলতে চাইছো বাবা? মানে মানে বুঝতে পারছো না এমন কোন সমস্যা? না, মানে আচ্ছা, বারে বারে মানে শব্দটা উচ্চারণ করছো কেন? কি হারিয়েছো তুমি? ডিকশনারি না স্মৃতিশক্তি? বাবা, জি বাবা। তোমার বৌমা। হ্যাঁ, আমার বৌমা। তুমি আমার ছেলে, ময়না তোমার বউ, অতএব ময়না আমার বৌমা। তা বৌমার কি নতুন শাড়ি কিনতে ইচ্ছে করছে, অথবা ঝালমুড়ি কিংবা মচমচে ডালের বড়া খেতে ইচ্ছে করছে? আমি বলতে চাইছিলাম ময়না আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়না তুমি, তোমার মা আর আমি, তোমাদের দুজনের মনে আর চোখে রাশি রাশি স্বপ্ন, সংসার, সন্তান, পিতা হওয়ার দুর্দমনীয় ইচ্ছা তোমার অন্তরে। ময়নার বুকে মাতৃত্বের তৃষা। হ্যাঁ, তোমাদের মতো একদিন আমরাও স্বপ্নের সাগরে উথাল পাতাল। স্বপ্ন না, মানে সেরকম কিছু ঠিক। থামিয়ে দিলে, থামিয়ে দিলে। হ্যাঁ, অনেক বছর পরে স্বপ্নীল দিনের স্মৃতি রোমন্থন করতে চেয়েছিলাম। বাবা, চাকরি থেকে রিটায়ারমেন্টের পর মনটাও টায়ার্ড হয়ে গেছে। হয় চিন্তার খোরাক হারিয়ে ফেলেছি, অথবা হারিয়েছি নিজের শক্তি। তোমার মাও জীবনধারার সঙ্গে যুদ্ধ করে আমারই মতো ক্লান্ত। চাকরি থেকে আমার রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু তোমার মা নামক মহিলাটির পেনশন আজও হলো না। আচ্ছা বাবা, তোমাকে তো অনেক বড় বড় বই পড়িয়েছি, নামের পেছনে ডিগ্রি নামের লেজুর লাগিয়েছ। তুমি কি বলতে পারো আমাদের দেশের বৃদ্ধা মহিলাদের পেনশন কবে হবে? বাবা, আমি বলছিলাম ময়না। ময়না, তোমার স্ত্রী ময়না, রাজপথের আলোয় ফেরা, বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি চত্বরের ফুরফুরে হাওয়ায় উড্ডয়ন করে শিক্ষার মোমবাতি প্রাপ্ত ময়না। নামে ময়না, মুখে তোতা ঝরঝরে বুলি, অসংখ্য যুক্তির লজিক্যাল ডিডাকশন এবং ইন্ডাকশনের খই ফুটছে। কি বলতে চাইছে তোমার ময়না? বাবা, বাবা, তুমি কি কোনো কারণে ময়নার উপর রেগে আছো? আরে না 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 না, আমি ব্যাকরণের দুষ্টু ভাষায় তোমার শিষ্ট স্ত্রীর বলিষ্ঠ চরিত্রের প্রশংসা করলাম বাবা। বলো কি বলবে, বলো। ময়না বলতে চায়। ময়নারা সবসময় তো বলতে চায় বাবা, শুধু বুলি শেখানোর মানুষ চাই। কি বলতে চাইছে তোমার ময়না? মানে ঝিনুক। হ্যাঁ, তোমার মেয়ে ঝিনুক, আমার নাতনি ঝিনুক, তুলতুলে, ফুটফুটে, চটপটে, ছটফটে, একদিন সেও শিক্ষার মোমবাতি পাবে, লজিক্যাল ডিডাকশন আর ইন্ডাকশনের উপহার দিয়ে। বাবা, বলো বাবা। ময়না চায়। চায় না বলতে চায়? মানে ময়না, ময়না আর আমি বলতে চাই ঝিনুক এখন থেকে মা আর তোমার কাছে থাকবে। বাবা, গত 5 বছর ধরে ঝিনুক কি বাগানে অথবা গোয়াল ঘরে থাকছে নাকি? হ্যাঁ, আমি আমি কি তোমাকে ঠিক বোঝাতে পারলাম? মানে ময়না আর আমি বনানীতে বাড়ি ভাড়া নিয়েছি। কি? তোমরা তো এ বাড়ির মায়া কাটাতে পারবে না, তাই তোমাদের কাছে বরং ঝিনুক। দাঁড়া দাঁড়া দাঁড়াও, লালবাগ বনানী, লালবাগ থেকে বনানী। বাহ 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 বাহ, বেশ বেশ। কই গো, তুমি কোথায়? শুনছো? জি, বলুন আব্বা। তোমাকে নয়, আমি আমার স্ত্রী বলে পরিচিতা 40 বছরের সঙ্গিনী সেই মহিলাটিকে ডাকছি। আমাকে ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। গত 40 বছর ধরে তোমাকে কই গো, কোথায় তুমি বলেই তো ডেকে চলেছি, আর তুমি সাড়া দিয়েও যাচ্ছ। তুমি কি আজও ক্লান্ত হওনি? আমি তো কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু আমি ভেবে দেখেছি। আমি রিটায়ার্ড, তুমি ট্যাড। এই রিটায়ার্ড আমাকে আর ট্যাড তোমাকে ফেলে এই এরা নয়ন আর ময়না বনানীতে নতুন বাসা ভাড়া করে ওরা উঠে যেতে চায়। হ্যাঁ, যাও, বনানীর রঙিন বাড়ির মোজাইক সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি, যাও উপরে উঠে যাও। লালবাগ,
পুরনো ঢাকার লালবাগের লাল রং বড় মলিন হয়ে গেছে। দেয়ালে, ছাদে, রাস্তর পেলেস্তারা সব খসে পড়ছে। লালবাগের জৌলুস রঙিন ফানুসের মতো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। পিতৃপুরুষের বাড়ি ছেড়ে বনানীতে কেন যেতে চাস বাবা? অমঙ্গল হবে যে। কে তোকে এই বুদ্ধি দিয়েছে? নয়নের মা, না না না, ওকে তুমি প্রশ্ন করছো কেন? তবে উত্তর তো আমার কাছে আছে। আমাকে প্রশ্ন করো। আচ্ছা, ধরে নিলাম এই প্রশ্নটা তুমি আমাকে করেছো, তাহলে উত্তরটা হবে ঠিক এই রকম। বাবা, কথার মাঝখানে গুরুজনদের থামিয়ে দেওয়াও আজকালকার সুশিক্ষার একটা উল্লেখযোগ্য অংশ, তাই না বাবা? মা দেখো তো, বাবা আজ প্রথম থেকে কেন যে তেতে আছেন বুঝি না। তুমি বলতে চাইছো অন্য দিন অথবা অন্য সময় আমি মাঝখানে অথবা শেষের দিকে তেতে উঠি, তাই না বাবা? কি হলো কোনো উত্তর পাচ্ছে না কেন? বৌমা, তুমি কি আমার এই তেতে ওঠা অথবা রেগে যাওয়ার ব্যাপারে কোনো লজিক্যাল ডিডাকশন দিতে পারো? আব্বা, আমার মনে হচ্ছে আপনার মন ভালো নেই। আরো পরিষ্কার করে বলো। আমি কোনো সাইকিক কেস যে আমার মন খারাপ থাকবে? কিছু মনে করবেন না আব্বা, একটু ভেবে দেখুন, আপনার ছেলের অফিস সেই মোহাম্মদপুরে। অফিস মোহাম্মদপুরে, অথচ বাসা নিয়েছো তোমরা বনানীতে। মোহাম্মদপুর থেকে কোন জায়গাটা বেশি কাছে বৌমা, বনানী না লালবাগ? বলো বলো। না মানে আব্বা, এখানকার ভিড়ে গাড়ি চালিয়ে নতুন ঢাকা এলাকা পর্যন্ত যেতে মানে আপনার ছেলে খুব অসুবিধে হয়। কি বলে বৌমা? নতুন ঢাকা? হ্যাঁ, বিষুব রেখা, একটি কল্পিত রেখা এই পৃথিবীটাকে দুফালি করে দিয়েছে। বৌমা, তোমাদের নতুন ঢাকার পুরনো ঢাকার ওই বিষুব রেখাটা কোথায়? বাবা, তুমি আজকে আমাদের প্রত্যেকটি কথার নেগেটিভ মানে করছো। ময়না আসলে প্রতিদিন গাড়ি নিয়ে আসা যাওয়ার অসুবিধার কথা বলছিল। একদিন এই লালবাগ, ছোট কাটরা, বড় কাটরা, হোসেনি দালানের চারপাশে ঘোড়ার কুরের আগাতে আগুনের ফুলকি ছুটতো, তেতে উঠতো মাটি। আজ সব রাস্তায় তোমার ওই ধাতব গাড়িটা চলতে চায় না, তাই না বাবা? মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। আমি কি বোঝাবো বাবা? এই ধরো, আমার পোস্টিং ঢাকায় না হয়ে চিটাগাং, রাজশাহী কিংবা সিলেটে হতে পারতো। তখন তো আমাদেরকে তোমাদের কাছ থেকে দূরেই থাকতে হতো। দূরে থাকা আর আলাদা হয়ে যাওয়া কি এক কথা হলো রে নয়ন? মা, আমরা তো আলাদা হয়ে যাচ্ছি না, অন্যত্র বাসা নিচ্ছি মাত্র। ওই হলো বৌমা, ঘরের নাম গর্দানা, এই আর কি। বাহ 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 বাহ, সুন্দর, খুব সুন্দর যুক্তি তুমি দিয়েছ। একটা কথা জিজ্ঞেস করি বৌমা, ঝিনুককে তোমরা আমাদের এখানে মানে এই লালবাগের পচা মাটিতে রেখে যেতে চাইছো কেন? 5 বছরের মেয়েটা কি তোমাদের কাছে তোমাদের দামি দামি বাক্স পেটরার তুলনায় খুব ভারী বোঝা হয়ে গেছে? ঝিনুক আসলে মার কাছে। বাবা, প্রশ্নটা আমি বৌমাকে করেছি, উত্তরটাও আমি তার কাছ থেকেই আশা করব। উত্তর দিয়ে আর কি করবে? ওরা যেতে চায়, যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের অনুমতি পেলে ওরা যাবে, আর না পেলেও যাবে। অতএব প্রশ্নের উত্তর তোমাকে আর দিতে হবে না বৌমা। হ্যাঁ, বনানীতে তোমাদের যাত্রা শুভ হোক। যাবার আগে আমাকে শুধু পুরনো ঢাকার নতুন ঢাকার মাঝখানের সীমারেখার সন্ধানটা তুমি দিয়েছ। কুকুর ডাকছে কেন? হঠাৎ এই অবেলায় কুকুর ডাকলো কেন? না, কুকুরটাকে থামাও। তুমি এত ব্যস্ত হও না তো, আমি দেখছি। ময়না, এসো, সবকিছু গোছগাছ করতে হবে। চলো। এই শোনো, কি? এই ফ্রেমটা দেয়ালে টাঙিয়ে দাও না প্লিজ। কিসের ছবি ওটা? দেখো না, কি দারুণ। 5টা ঘোড়া তুফানের বেগে ছুটছে, প্রত্যেকটা গ্যালোপে ওরা যেন উঠছে, ধুলোয় ধুলোয় দিগন্ত ছেয়ে গেছে। এমন ভাবে ছুটছে ঘোড়াগুলো, মনে হচ্ছে যেন লাফ দিয়ে এই বুঝি ফ্রেম ছেড়ে বেরিয়ে আসে। মন্দ হয় না তাহলে।
ফ্রেম থেকে বেরিয়ে এসে ঘোড়াগুলো ড্রয়িং রুমের কার্পেট, সোফা, টিভি সব তছনছ করে দেবে। তুমি আমি ওদের খুঁড়ির আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত জর্জরিত হয়ে নিশ্চল পড়ে থাকবো। আমাদের দেখবার জন্য কেউ থাকবে না। এক সময় লাশগুলো গলিত লাশে পরিণত হবে, পচা মাংসের মধ্যে পোকা কিলবিল করবে। তারপর কি বলতে চাইছো তুমি? যা বলতে চেয়েছি তাই বলেছি। বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ, অসুবিধে হলো। শুধু এইটুকু বুঝলাম, বনানীতে বাড়ি ভাড়া নিয়ে অপরাধ করে ফেলেছি। তোমার বাবা মাকে সাথে না এনে অন্যায় করে ফেলেছি। আমাদেরকে দেখবার কেউ রইল না, তাদেরকেও দেখবার কেউ রইল না। আচ্ছা আচ্ছা, লালবাগ কি বনানী থেকে 1000 যোজন দূরে? ময়না, চোখের আড়াল হলে 1000 মাইল দূরেই কি, আর 3 গজ দূরেই কি? বিবেকের দংশন অনুভব করছো? ইচ্ছে করলে লালবাগে ফিরেও যেতে পারো। আচ্ছা সত্যি করে বলো তো, আমরা লালবাগ থেকে এখানে এলাম কেন? জানি না। জানো ঠিকই, এখন আর বলতে চাও না, কারণ লালবাগ থেকে চলে এসেছো। অন্তত তোমার কাছে সেখানে ফিরে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আমার ঝিনুক লালবাগে আছে। ঝিনুক আমার গর্ভে জন্ম নিয়েছে। কত সহজে সত্যি কথাটা বললে। ঝিনুক ছাড়া ওখানে তোমার আর কেউ নেই। আর আমি, আমার মা বাবার ঝিনুক নিংড়ানো মুক্ত, মা বাবাকে ফেলে আমি চলে এলাম। এলে কেন? আমি কাউকে মাথার দিব্যি দিয়ে এখানে আসতে বাধ্য করি। ময়না, তুমি মাঝে মাঝে বড় সহজে মিথ্যে বলতে পারো, যেমন সহজে বলতে পারো সত্যি কথাও। কখন মিথ্যে বললাম? আর কি মিথ্যে বললাম? উত্তরটা নিজের বিবেকের কাছে খুঁজে নাও। আশ্চর্য, এক পাল ঘোড়ার ছবি থেকে তুমি কথাকে টেনে নিয়ে যাচ্ছ যেখানে খুশি সেখানে। লালবাগ ছেড়ে আসার অনুতাপ কি তোমাকে সবসময় যন্ত্রণা দিচ্ছে? যন্ত্রণা দিচ্ছে। কেন? মায়ের গর্ভে জন্ম নিলাম, বাপের বুকে আদরে সোহাগে যত্নে শাসনে মানুষ হলাম। নতুনত্বের কি হলো? সবাই মায়ের গর্ভে জন্ম নেয়, বাপের শাসনে মানুষ হয়। হ্যাঁ, বাপের বুকে তারা মানুষ হয়, কিন্তু আসলে কি তারা মানুষ হয়? তোমার কি মনে হয় যে লেখাপড়া শিখে তারা ছাগল হয়? ময়না, লালবাগের বাড়িটাতে এখন এই রাত 10টায় ব্লাড প্রেশারে আক্রান্ত আমার স্নেহময়ী বৃদ্ধা মা যায় নামাজে বসে। হয়তো নিঃশব্দে তার চোখের পানি ঝরছে। তুমি জানো, জানো কেন ঝরছে? হয়তো এই মুহূর্তে পেনশনপ্রাপ্ত জীবনযুদ্ধে ক্লান্ত আমার বাবার দুর্বল বুকে এক রাশ যন্ত্রণা তোলপাড় ঢেউ তুলছে। তুমি বলতে পারো বাবার বুকে কোন হতাশার আকুতি? না, পারি না। আমার বাবা মায়ের জীবনে কোনো হতাশা, কোনো যন্ত্রণা আমি দেখিনি। ধর্ম বলে তুমি আমার অর্ধাঙ্গিনী। ধর্ম ঠিকই বলে। তাহলে আমার বাপ মায়ের জন্য তোমার মায়া হয় না? মায়ের কথা বেহায়ের মতো হাত পেরে সবাইকে বলতে হবে? দুঃখিত ময়না, তুমি আমাদের দেশের মেয়েদের সেন্টিমেন্ট অনুভূতির তুলনায় অনেক এগিয়ে আছো। বাবা ঠিকই তোমার বক্তব্যের লজিক্যাল কনক্লুশনের প্রশংসা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। পিতা পুত্রের ধ্যান ধারণার অদ্ভুত মিল থাকার জন্য তোমাকে কংগ্রেচুলেট করি। ময়না, দয়া করে ফ্রেমটা টাঙিয়ে দেবে? দেব। দাও, হাতে উঠে দাও। ঘুমোবে না? ঘুম আসলেই ঘুমবো। সে কখন থেকে বেডরুমের এদিক থেকে ওদিক পায়চারি করছো, আর একটার পর একটা সিগারেট টানছো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছুই হয়নি, তুমি ঘুমো। আমার তো রাগ করেছো? রাগ করবার মতো কোনো কারণ ঘটেছে কি? সেটা তুমি বলতে পারো। আমি একটা কথাই বলতে পারি, আর তা হলো তুমি ঘুমো। আমার ঘুম এলেই ঘুমবো। নয়ন, নয়ন রে, লালবাগ কি খুব খারাপ জায়গা বাবা? লালবাগ তোদের 5 পুরুষের কীর্তি কেন্দ্র। মাত্র কটি কথায় তুই লালবাগের মায়া কাটিয়ে চলে গেলি বাবা। ময়না, 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 আমি জেগে আছি, বলো। গাড়ির চাবিটা কোথায়? এত রাতে গাড়ির চাবি দিয়ে কি হবে? আমাকে গাড়িটার দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখতে হবে। আমাকে জানতে হবে লালবাগের, আরমানিটোলার, চকবাজারের, বেগম বাজারের ব্যস্ত রাস্তায় কেন ওই গাড়ি নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারে না। কোন ভ্রাম্যমান রাজপ্রাসাদের সমানে গাড়ি। চাবি দাও। শুধু গাড়ির কারণে কি আমরা পুরনো ঢাকা ছেড়ে এসেছি? হোয়াট ডু ইউ মিন বাই পুরনো ঢাকা? একটা ইতিহাস, একটা ঐতিহ্যকে আজ পর্যন্ত কতবার পুরনো ঢাকা বলে উচ্চারণ করেছো? রাত দুপুরে কি শুরু করলে তুমি? গাড়ির চাবিটা দাও। আমি বুঝতে পারছি না তুমি কি বিকারগ্রস্ত হয়ে পড়েছো এত রাতে? চাবিটা দাও ময়না।
ড্রেসিং টেবিলের ড্রয়ার আছে। লালু, লালু রে, ও লালু। কেডা? আমি নয়ন, দরজাটা খোল। নয়ন ভাই, আপনি এত রাতে কোথায় গেলেন? আস্তে কথা বল না বেটা, বাবা আমার ঘুম ভেঙে যাবে। তারা ঘুমাইছে নি যে ঘুম ভাঙবো? ঝিনুক ঘুমিয়েছে? হ্যাঁ, বহুতক্ষণ কাঁদছে, মগর আপনারে ডাকে না। কাঁদতে কাঁদতে আপনি ঘুমিয়ে গেছে। বাবা মা ঘুমননি? নিজে বুঝালাম, আগে তো কইলাম। তুই আমার উপর রাগ করছিস লালু? আমি কি করলাম এই চিন্তা বাদ দেন, আপনি কি করলেন এটা একবার বুঝে দেখেন। কি করেছি আমি? পয়লা এই সলটার জবাব দিয়ালাম। আপনার লগে খেলে কুইদাই বাড়িতে বাচ্চার থেকে মরতে হয়েছি। আপনি বি মরতে হয়েছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন পাক্কা 4 বছর, মগর কোনো দিন আমার লগে ছাপারক করে কথা কর নাই। কিন্তু আজকে আপনি আমার লগে নতুন সুরে কথা কইতে রয়েছেন। আমি কি শিক্ষিত বাঙালি হয়ে গেছি একদিনের মধ্যে, নাকি আপনি বদলে গেছেন? লালু, বহুত বছর আগে বিদেশিরা বুঝছস হুম নানা মূল্য ক্ষেত্রে মানুষ আইসা বসত করছিল এখানে। হুম প্রথমে তারা ফার্সি জবানে কথা কইত। তারা তাকর মর্জি মতন জবানে কথা কইতো, মগর তারা রাজা বাচ্চা ছিল, আমরা তো রাজা বাচ্চা না। আবে আমারে কইবা দে না, খাওয়ানোর আগেই দস্তরখান বরবাদ করবা চাসনি? আপনি কোন এইলন, আমি মুখে তালা দিলাম। ফার্সি জবান বুঝছস হুম আমাকে মাইসে বুঝলো না। চালু হইলো নয়া জবান উর্দু, আর ওখানে বাংলা এসে বুঝছস। না ভাইজান, আপনি কথাটা ঠিক করতে পারেন নাই। ঢাকা শহরে যেই আইসা ডুবতে রয়েছে হেই আমাকে যেমন শিখা ফেলাইতে রয়েছে। হ্যাঁ ঠিকই কইছস। শিক্ষিতরা বি ওখানে আমাকে জবান রে থার্ড ল্যাঙ্গুয়েজ মানে তৃতীয় ভাষা নাম দিছে। অহংকন, আপনি এত রাতে চোরের লান আইছেন কেন? তোর সাথে হালকা কথা বলে ভালো লাগছিল। ও প্রশ্ন করে বুকে আমার যন্ত্রণা ঢুকিয়ে দিলি। কেন, কিসের যন্ত্রণা? বনানীর রাজপ্রাসাদে যাইয়া উঠছেন, আমগো রাজনারীর মতো বাবি আছে, বড় চাকরি, গাড়ি, টাকা, আপনার সবই আছে। দুঃখ যন্ত্রণা এগুলা আপনার কাছে ঘেসবো কেমনে ভাইজান? ভাইজান, আপনার চোখে পানি কেন? চোখে ছানি পড়ছে নি? হ্যাঁ রে, চোখে ছানি পড়েছে। এ এমন ছানি যা দেখা যায় না, অথচ নীরবে পানি ঝরে। যাক, এত রাতে এত দূর থেকে আপনি আমার লোকে গল্প করতে আইছেন কেন? আমাকে কিছু জিজ্ঞেস করিস না লালু, শুধু নীরবে বসতে দে কিছুক্ষণ। লালু, কোন? আমরা চলে যাবার পর মা কি বললেন রে? কান্দলো, অহনো কানতে আছে। ঘুমননি? এক জবাব কয়বার দিমু? বাবা কিছু বললেন? কিছুই কইল না, গানের মতো সুর করে একলা একলা কি জানি পড়তে আছেন সারাদিন। হো, কবিতা আবৃত্তি করেছেন? হ্যাঁ, কবিতা হনো বিড়বিড় করতে আছেন। রাত 1টা বাজে, না ঘুমলে বাবার শরীর খারাপ করবে যে। শরীরের চাইতে দিল অনেক বড় ভাইজান, ঠিক না ভাইজান? দিল খারাপ হইলে শরীরের খারাপও অন লাগবই, মগর শরীর খারাপ হইলেও দিল ভালো থাকতে পারে। লালু, বাবা কি করছেন আমি একটু দেখব? ঘর আন্দার, দেখবার পারবেন না, মগর হুনবার পারবেন। কি? ওই যে বিড়বিড় করতে আছে। যৌবনগত জীবন, তুমি তো এখন কর্তব্যে ক্লান্ত, সংগ্রামে অনাহুত, বিশ্বাসের স্তম্ভমূল, অসৎ কুঠারের নির্মম আঘাতে হয়তো আহত, নয়তো নিহত। জীবন
তুমি কি কখনো ভেবে দেখেছ নিহত শরীরে এক বিন্দু রক্ত নেই? ভয়াল নির্মম কৃতজ্ঞ কুঠার রক্ত ভরাট শরীরে আঘাত এনেও ইস্পাতের শানিত রঙে ঝকঝক করছে। যৌবনহীন উচ্চ শরীর প্রতিটি শিরা চিৎকার করতে চাইছে, প্রতিবাদের গান গাইতে চাইছে, কিন্তু কোথায় সে কণ্ঠ? সুরের খাঁজ, রঙের ভাঁজ, জোয়ারের মতো বিদ্রোহ সবই তো লুপ্ত। যেমন জীর্ণ হতে হতে অজীর্ণ পীড়ায় ধুঁকতে ধুঁকতে খসে পড়েছে আমার চারপাশের দেয়ালগুলোর লালিমা, আত্মসমর্পণ করেছে লোনা বাতাসের কাছে। জীবন, তুমি তো নিহত। কে 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 ওখানে? কে কে নেমে গেল? লালু, 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 বাড়িতে চোর ঢুকেছে। লালু, চোর। কই 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 আম্মা, চোর কই? ওই তো ওখান থেকে নেমে দৌড়ে নিচে নেমে গেল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? আরে দৌড়ে নিচে যা, দেখ লোকটাকে চিনতে পারিস কিনা। ওই কেমনে পারমু? আরে চোর কে দরদাউনের লেগে বুয়ে দিছে নি? দাঁড়াও, লালু ঠিকই বলেছে। মানে? তা বুঝলি লালু, আমাদের ঘরে কোনো চোর আসেনি রে। তো কেটাই ছিল? হ্যাঁ, কে এসেছিল? হয়তো আমার যৌবনের প্রতিচ্ছবি এসেছিল। বুঝলে, চিনুকের দাদি অতীতকে নিয়ে ইডিয়েটের মতো বিলাপ করছিলাম। লালু, আমার কাছে তুই কিছু বুঝতে পারছিস? বুঝতে চাইতেছি, মাগার বুঝতে পারতেছি না। দাদু। কি দাদু? আমার বিদেহী যৌবনের আক্ষেপ শুনে তোমার ঘুম ভেঙে গেল? কি শুনে? আক্ষেপ। তোমরা চেঁচামেচি করছো কেন? কে বেরিয়ে গেল? গাড়ি নিয়ে এত রাত্রে কে বেরিয়ে গেল? লালু, গাড়ির আওয়াজটা চেনা চেনা মনে হলো যেন। আম্মা কি যে কয়, আরে সব গাড়ির আওয়াজই তো একরকম। লালু রে, আমি বুড়ো হয়েছি, কিন্তু কান আমার ঠিক আছে। আচ্ছা, নিচে ড্রয়িং রুমের বাইরের দরজা খোলা না থাকলে চোর তো উপরে উঠতে পারতো না। এই, তুই কি দরজা লাগিয়ে শুতে যাসনি? লাগাই তো হইতে গেছিলাম। তাহলে দরজা খুললো কি করে? এই কি রে, কি করে খুললো? আমি কেমনি কমু? আমি তো ঘুমে আছিলাম। এমন ঘুম ঘুমোস যে ঘরে ডাকাত পড়লেও টের পাস না। ডাকাই? তুই চমকে উঠলি কেন লালু? কই চমকানি তোমার? আমি তো ঠিকই আছি। ডাকাত কি দাদু? ডাকাত কি দাদু? ঝিনুকের দাদি, তোমার নাতনির প্রশ্নের জবাব দাও। বারে বারে আমাকে ঝিনুকের দাদি বলে ডাকছো কেন? কি হয়েছে তোমার? কি বলে ডাকবো তোমাকে? 40 বছর একসাথে সংসার করছি, অথচ তোমাকে কোনো নামই তো ডাকতে পারলাম না। কখনো বলেছি ওগো, কখনো বলেছি ওগো শুনছো, কখনো নয়নের মা, কখনো ঝিনুকের দাদু। তোমার নামের কোনো ঠিকানা নেই কেন? কেন? দাদু, আব্বুর ঠিকানা কি? আমি চিঠি লিখবো। নাতনিকে ঠিকানাটা বলে দাও ঝিনুকের দাদি। তুমি তো সব সময় আমাকে নয়নের মা ডাকতে। তোমারে সরিব না আর, কারণ নয়নের সম্মুখে তুমি নাই। লালু, কোন কোন? তোর বাপ দাদার জন্ম মৃত্যু তো এই লালবাগই হয়েছিল, তাই না? হ্যাঁ, আমার দাদার আর বাপের মরণ তো আর জন্ম এই লালবাগে হয়েছিল। তুইও জন্মের পর থেকে এই লালবাগেই আছিস? হ্যাঁ। আজও আছিস? আমি আছি, আজও আছি। কিন্তু এখান থেকে আজও তুই কোথাও যাসনি কেন? আমি আবার কই যাবো? কোথায় যাবি সেটাও আমাকে বলে দিতে হবে। মাইগ্রেট করবি, দেশান্তরী হবি। দেশান্তরী? ঝিনুকের দাদি, ঝিনুকের দাদি, ওকে বুঝিয়ে দাও আমি কেন দেশান্তরী হতে বলছি ওকে। এই বেটা, মোগল, পাঠান, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজরা দেশান্তরী হয়ে কেন কেন আমাদের এই লালবাগ, আরমানি টোলা, ছোট কাটরা, বড় কাটরা পর্যন্ত ছুটে এসেছিল জানিস? কেন ছিল? ইতিহাস সৃষ্টি করতে। যা যা,
তুইও মাইগ্রেট করে বনানী, গুলশান, ধানমন্ডি কিংবা পল্লবীতে চলে যা। ভাঙচুরের খেলায় সামিল না হলে এদিকের ভাঙন ওদিকে সৃষ্টির ঘূর্ণিচক্র ঘুরবে কেন? রাত জাগিয়ে বকবক করলে তোমার শরীর খারাপ করবে। আমি বুঝতে পারছি না আজকাল ইতিহাসের শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন? সত্য কি মরে গেছে? আম্মাজান আবল তাবল কইতে আছে, আসল কথাটা সোজা করে কইলেই পারে। না না, এইটাই শেষ কথা। না লালু, লালু কাছে তোকে আমি বিয়ে করাবো, তোর ছেলে হবে। সেই ছেলেকে কাঙ্গারুর মতো বুকে জড়িয়ে রাখবি তুই, নিজের সুখের আধার ওর মুখে তুলে দিবি। তোর বুকের রক্ত চুষে তোর ছেলে ভ্যাম্পায়ারের মতো দিনে দিনে বড় হবে। তারপর তোর রক্তহীন ফ্যাকাশে কঙ্কালটাকে পেলে তোর ছেলে দেশান্তরী হবে। বেশ হবে, সেইটাই ভালো হবে। এই দেখো ঝিনুক ঘুমের ঘরে ঢুলছে, ও তোমার কাছেই থাকুক। এখন তুমি শুয়ে পড়ো তো। আমার কাছে থাকবে? হ্যাঁ। ঝিনুক আমার বুকে থাকবে না? থাকবে। ওর ভেতরে মুক্ত আছে কি? না সবই ফাঁকা, যেমন ফাঁকা তোমার নয়নের নয়ন। তুমি ঘুমাও তো লালু। জি। লালু যা, ঘুমাতে যা। হ্যাঁ যাই। কে? আমি। কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না। কোথাও না মানে? কোথাও না মানে কোথাও না। ও, মিথ্যে কথা তুমিও তাহলে বেশ সহজেই বলতে পারো। অর্থাৎ গাড়ি নিয়ে বেরিয়ে গেলে তবু বলছো কোথাও যাওনি? লালবাগ, চকবাজার, বেগমবাজার, ইসলামপুরের রাস্তায় গাড়িটাকে চালিয়ে দেখলাম। কি দেখলে? দেখলাম গাড়িটার দৈর্ঘ্য কি এত বেশি যত বেশি হলে বাঁকের মাথায় কোনো দেয়ালে ধাক্কা লাগে। দেখলাম প্রস্থ কি এত বেশি যত বেশি হলে একটা চাকা নর্দমায় পড়ে যায়। কি মনে হলো? কোনো দেয়ালও ভাঙল না, কোনো নর্দমায়ও চাকা পড়ল না। আমি তোমার কাছে ফিরে এলাম। আচ্ছা ময়না, তোমার আব্বা আমাকে ওই গাড়িটা দিলেন কেন? মানে? আমার বাবা, মা অথবা আমরা কেউই তো তোমাদের কাছে গাড়ি চাইনি। চাওনি, তবু বাবা গাড়ি দিয়েছেন আর তোমরাও সেটা নিয়েছো, আমাকেও নিয়েছো। তুমি নিশ্চয়ই যৌতুক নামক বস্তু হয়ে বাড়িতে আসোনি। আমারও তাই জিজ্ঞাসা। আমি যদি যৌতুক না হয়ে মানুষ হয়ে থাকি এবং মেয়ে মানুষ হয়ে থাকি, তাহলে এই গভীর রাতে আমাকে একা ফেলে বেরিয়ে গেলে কেন তুমি? কেন? আমি মাতাল হয়ে ফিরিনি, অভিশাপ করেও ফিরিনি। আমি মনে করি তোমার কার্যকলাপ সম্পর্কে জানবার অধিকার আমার আছে। না, নেই। লালবাগ, আমার বাপ, মা, ঝিনুক, লালু, কারোর সম্বন্ধে কিছু জানবার অধিকার তোমার নেই। ও, তাহলে তুমি লালবাগে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা বলো তো, আমরা লালবাগ থেকে এখানে এলাম কেন? সে কি শুধু ওই 2500 পাউন্ড ওজনের 4 চাকা বিশিষ্ট 150 পাউন্ড ওজনের একজন মানুষ বহনকারী বস্তুটি তোমার ভাষায় পুরনো ঢাকায় ঘন্টায় 35 মাইল দৌড়তে পারে না বলে? তোমার বাবা মাকে তুমি তাই বলেছো? আর তুমি আমাকে কি বলে লালবাগ থেকে আসতে প্ররোচিত করেছো? কি বলেছি? ওই এলাকার মাটি স্যাঁতস্যাঁতে। মিথ্যে নয়। দমবন্ধ পরিবেশে তোমার শ্বাস নিতে কষ্ট হতো। হ্যাঁ, হতো। কেন কষ্ট হতো? শায়েস্তা খার কষ্ট হয়নি, স্যার সলিমুল্লাহর কষ্ট হয়নি। তুমি কোন মর্মর পাথরের প্রাসাদে জন্ম নিয়েছো যে ওখানকার মাটি তোমার কাছে স্যাঁতস্যাঁতে মনে হয়, শ্বাস নিতে তোমার কষ্ট হয়? বনানীতে এসেছো মাত্র একদিন, এর মধ্যে সহ্য শক্তি হারিয়ে? হ্যাঁ, হারিয়ে ফেললাম। এই নিঝুম নিশ্চিত্র বাড়িতে আমার দম আটকে আসছে। কেন দম আটকাবে? নীল আকাশের দিকে তাকাও, উঠতে চেষ্টা করো, ইগলের সাথে উঠতে চেষ্টা করো। ইগলের পাশে থেকে যদি ইগলের মতো উঠতে না পারো, তাহলে আকাশ থেকে বেরিয়ে যাও। আকাশ তোমার জন্য নয়। পারভেজ ভাই, ডিনার কেমন লাগলো? ওয়ান্ডারফুল। কন্টিনেন্টাল ডিশ আমার অত্যন্ত প্রিয়। আমাদের চকবাজারের কাবাব খেয়েছেন কখনো? চকেরই তৈরি বাখরখানির সঙ্গে অপূর্ব। তাহলে তো খেয়ে দেখতে হয় একদিন। কি বলো লিপা? আমি তো চকের কাবাব আর আলাউদ্দিন রোডের বিরিয়ানি খেয়ে খেয়ে বড় হয়েছি। ওই অমৃতের স্বাদ ভুলবো কি করে? হ্যাঁ, তুমি তো আবার ঢাকার ঐতিহ্যবাহী নানা স্বাদের ব্যঞ্জনের অন্ধভক্ত। বুঝলেন পারভেজ ভাই, চক, লালবাগ, আলাউদ্দিন সড়কের স্মৃতি আমাকে তাড়া করে ফেলে। স্মৃতি 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 ভূত নয় যে তাড়া করে ফিরবে। হ্যাঁ, তারপর বলুন পারভেজ ভাই,
ভাবির জন্য এবার ইউরোপ থেকে কি কি আনলেন? কি বা এমন আনতে পেরেছি, তা আবার যা এনেছি তাতে আবার লিপার অরুচি। আচ্ছা, অরুচি হবে না কেন? উনি আমার জন্য ম্যাক্স এনেছেন, মিডি এনেছেন, 5 ইঞ্চি হিলের জুতো আর ওই এনেছেন। আচ্ছা, আমি গরিব বাঙালির মেয়ে, খালি পা, এলো চুল আর তোর শাড়ি আমার জন্য কম কিসে? মাই গুডনেস, আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চান না? সময়ের সাথেই চলছি তো। ওসব আবল তাবল করে ঘুরে বেড়ালে কি সময়ের সাথে চলা হয়ে গেল? আমি ভাবিকে সমর্থন করছি। ক্লিষ্ট চিন্তায় আচ্ছন্ন থেকে ঝলমলের দেহ নিয়ে নাচানাচি করে আমরা সময়কে লজ্জিত করছি জানো। দেখছেন না, এই দুর্দিনেও সময় তাই কত দ্রুত পালিয়ে গিয়ে বেঁচে যাচ্ছে। লালবাগের বংশগত বস্তা পচা জীবন দর্শন মানুষ করা গেল না। ময়না, কথাটা শুনে দুঃখ পেলাম। কি হলো ভাবি? সাহেব বিবিতে কি ফিসফিস হচ্ছে? না ভাবি, কিছু নাই, এক ফাঁকে সংসার সংক্রান্ত কিছু প্ল্যান করে ফেললাম। লেপা, ইট ইজ হাই টাইম, আমাদের যাওয়া উচিত, কি বল? হ্যাঁ, এত তাড়াতাড়ি? ভাবি পেট পুরো অনেক খাওয়ালেন, তা আমাদের ওখানে কবে আসছেন? এত তাড়াতাড়ি উঠবেন? তাড়াতাড়ি কোথায়, রাত প্রায় 11টা বাজে তো। তাও তো ঠিক। তাহলে আসি নয়ন ভাই, বাই। চলি ভাবি, খোদা হাফেজ। খোদা হাফেজ। ময়না, আমার সম্বন্ধে তোমার ওই বাজে মন্তব্যটা ওরা শুনে গেলেন তো কি হলো? স্বামীকে বাইরের লোকের সামনে ছোট করে বলছো, কিছুই হলো না? কথাটা আমি ছোট করে বলেছি। কিন্তু ছোট কথা বলনি কেন ময়না, কেন? আমার বংশের মুখে কালো কালে ছিটানোর অধিকার তো তোমার নেই। হয়েছে হয়েছে, থাম, বংশ নিয়ে তো মাতামাতি করো না তো। আমার হাসিও পায়, ঘুমও পায়। এখন রাত 11টা বাজে, আমি ঘুমোতে গেলাম। দাদু, বাবা আমাকে দেখতে আসবে না? তোর বাবা বড় ভালো ছেলে ছিল রে দাদু। বিয়ের আগে তোর বাবা এই বাড়িটাকে মাতিয়ে রাখতো, বিয়ের পর সে গুটি পোকার মতো গুটিয়ে গেল। গুটি পোকা দেখতে কি রকম? তেলা পোকার মতো? হ্যাঁ, ভালো বলেছিস দাদু। গুটি পোকা না, না না না, তোর বাবা আসলে তেলা পোকার মতো হয়ে গেছে। উচ্ছ্বাস নেই, উদ্দামতা হারিয়ে গেছে, নিঃশব্দে ঘুরে বেড়ায়, ধরতে গেলে ছিটকে বেরিয়ে যায়। তাহলে আমি কি তেলা পোকার মেয়ে? ধন্যী মেয়ে রে বাবা, কোলে উঠেছে সেই কখন, আর নাম্বার নামটি নেই। বলি তোর দাদুর বিশ্রামের প্রয়োজন নেই? দাদি, দাদা বলেছেন আমার বাবা নাকি তেলা পোকা। ঠিকই বলেছেন তোর দাদু, আমি আসলে তেলা পোকাই পেটে ধরেছিলাম। আম্মা, কি রে? বনানে বাসার চাকর পোলাটাইছে। কেন 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 এসেছে? আমি কেমনি কমু, তো হাতে কিসব ভর্তি ঝোলা জ্বালা দেখলাম। ঠিক আছে, ডেকে দে ওকে। আরে ওই মিয়া কালো, এদিকে আহ, সাবে তোমার এইখানে ডাকছে, আহ। আসসালামু আলাইকুম। কে তুমি? যে আমার নাম কালু। কালু? আমি আপনার পোলার বাড়িতে থাকি। এখানে কেন এসেছো? সাহেব আমারে মাছ, মাংস, তরকারি, মিষ্টি আর খেলনা দিয়ে পাঠাইছেন। ঝিনুকে দাদি, তোমার ছেলের করুণা দেখানোর নমুনাটা দেখেছো? শোনো কালু, তুমি ওগুলো ফিরিয়ে নিয়ে যাও। আমার ছেলেকে বলবে তার মা বাবার দোয়া সবসময় তার সঙ্গে আছে। কিন্তু আম্মা, সাহেবের হুকুম আমি যেন সবকিছু রান্না কইরা দুপুরে আপনাকে খাওয়াইয়া তারপর ফিরে যাই। জানি আমার ছেলের অশেষ দয়া শরীর। এবার তুমি এসো। যে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাছ তরকারি দিয়ে করুণা করছে, খেলনা পাঠিয়ে কন্যা স্নেহ দেখাচ্ছে। লালু, লালু, জি। যা মৌলভীবাজারে যত মাংস, সোয়ারি ঘাটে যত মাছ আর সদর ঘাটে যত খেলনা পাবে সব কিনে নিয়ে আয়। যা যা। কি করছো তুমি? তুই দাঁড়িয়ে রইলি কেন? ও, টাকা দিতে হবে তাই না? ঝিনুকে দাদি, হ্যাঁ। আলমারি খুলে যত টাকা আছে বের করে দাও। চুপ করো তো। কি হলো? আমি যা বলছি কথা শুনছো না কেন? ওগো, তুমি একটু শান্ত হও। ও, মৌলভীবাজারের সব মাংস আর সোয়ারি ঘাটের সব মাছ কেনার মতো টাকা আমাদের নেই তাই না? ওগো, লালু, জি লালু, জি। যা চক্রবর্তী বাবুকে খবর দে, লালবাগের এই বাড়িটা হয় পেঁচে দেবো নয় বন্দুক দেবো, তবু মৌলভীবাজারের সব মাংস, সোয়ারি ঘাটের সব মাছ আর সদর ঘাটের সব খেলনা আমার চাই। এই নাও তো, ধরো,
কবিতার বইটা নাও। হ্যাঁ, জোরে জোরে পড়ো, আমরা সবাই মিলে শুনি। নাও পড়ো। হ্যাঁ পরে। কবিতার বই, তাই না? হ্যাঁ। কবিতা না হলে বুঝি আমি আবৃত্তি করতে পারি না? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়, নহে মোর প্রার্থনা, এ নহে মোর প্রার্থনা। আমার প্রার্থনা তাহলে কি? রবি বাবু, তুমি তো তোমার প্রার্থনার কথা বললে, আমার প্রার্থনা কি হবে? কে বলে দেবে? কে আমাকে বলে দেবে? এই দেখো, তোমার অস্থিরতা দেখে ঝিনুকু চুপচাপ চোখের পানি ফেলছে। কাদমণি। লালু, জি। ঝিনুককে কোলে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আয়। হ্যাঁ মামনি আয় আমার কাছে আয়। আমি আইসক্রিম খাওয়ামু। হ্যাঁ, কাঁদতেছো কেন? আমি আইসক্রিম খাবো না, আমি মার কাছে যাবো। লালু চাচা, আমাকে মার কাছে নিয়ে যাও। সোনা লক্ষ্মী, লালু যা একটু ঘুরিয়ে নিয়ে আয়। হ্যাঁ চলো, তোমার আমি ওই নিলে যাবো। ঝিনুকে দাদি, ঝিনুকে দাদি, বলো। আমার বুকটা বড্ড ব্যথা করছে। হঠাৎ বুকে ব্যথা? ঝিনুকে দাদি, আমাকে একটু বাতাস করো না। পাখা চালিয়ে দিই? না, তোমার হাতের হাত পাকার বাতাস দাও, যেমন করে আমাদের বিয়ের পর রঙিন দিনগুলোতে বিদ্যুৎ চলে গেলে তুমি আমার মাথার কাছে বসে আমাকে হাত পাকা দিয়ে বাতাস করতে। ঠিক আছে, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি বাতাস করছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে। রবি ঠাকুরের প্রার্থনা আর আমার প্রার্থনা তো এক হতে পারে না। তাহলে আমার প্রার্থনাটা কি? চুপ করে একটু ঘুমাতে চেষ্টা করো। সব ছয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে কাল বসে কি ঝড়, তোরা সব নয়নের মা। এই যে আমি তোমার নয়নের মা। বলো, বলো কি বলবে? নয়নের মা বলো। আমার নয়ন, নয়নের বউ, এরা সবাই তো নতুন কেতনের প্রতিনিধি, তাই না? বোধহয়। হ্যাঁ। তাহলে তোরা বনানীতে গিয়ে কোনো অন্যায় করেনি? বুঝতে পারছি, তুমি ওদেরকে যে কোনো সুতোয় ক্ষমা করে দিতে চাইছো। না 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 নয়নের মা, না, তুমি বুঝতে পারছো না। এখন এই মুহূর্তে আমার হাতে একটা 350 ওজনের হাতুড়ি চাই। হাতুড়ি দিতে হবে? হাতুড়ি দিয়ে যন্ত্রণা রুদ্ধ দুয়ার আমি ভেঙে দেবো। হাতুড়ি দিয়ে লালবাগ আর বনানীর মাঝখানে কল্পিত রেখাটাকে আমি কুঁড়িয়ে দেবো। চুপ করো। আমার বুকে হাতুড়ি পেটাচ্ছে নয়নের মা, এত জোরে পেটাচ্ছে কেন? তুমি ওরকম করছো কেন? হায় আল্লাহ, লালু তো বেরিয়ে গেল। না, ওদের দেখো না। ওগো, তোমার কি খুব বেশি যন্ত্রণা হচ্ছে? নয়নের মা, তুমি শুধু আমার কাছে থাকো। এই তো যন্ত্রণা হচ্ছে, বুকে হাতুড়ির ঘা পড়ছে। এই যে আমি তোমাকে বাতাস করছি। আরো জোরে বাতাস করো। এই তো করছি। নয়নের মা। কি হলো? নয়নের মা, নয়নের মা। বেগম সাহেব, 10টা টাকা দেন। কেন? রিক্সা ভাড়া দিমু। তুই রিক্সা করে বাজারে যাওয়া আশা করো নাকি? যে না, রিক্সা করে আপনাকে মেহমান আইছে। আসসালামু আলাইকুম ভাবিজান। আরে লালু, তুমি হঠাৎ কি মনে? একি মামুনি,
শোনা মা, মামুনি আয় মা, বুকে আয়। মামুনি, মামুনি আমি তুমি তোমার বাসায় এসেছি বলে মা ডাকছো, না এলে কি ডাকতে? না মা, আমার শোনা মা, রাত দিন আমার বুক তুলপাড় করে মা। ওইখানে ওই বারান্দার কোণে দাঁড়িয়ে তোমাকে আমি কতবার ডেকেছি, কত চোখের পানি ফেলেছি, তুমি আমার ডাক শুনতে পাওনি? চোখের পানি দেখোনি শোনা? না মামুনি, দুনিয়ার ব্যাপক মায়ের চোখের পানি ঝরে আর বুকের মধ্যে আনচান করে তার সন্তানের লিগে। সোনামণি, মামুনি, মামুনি, মামুনি পথে আসতে তোমার কষ্ট লাগেনি তো? রোদ লাগেনি তো মাথায়? এই যে আমার বুক খালি করে আমার মামুনি আর কোথাও যাবে না, ঠিক তো? তোকে আর আমি যেতে দেবো? খালি বুকে পাথর বাইন্দা কত মা সন্তানের পশ্চায়ে বয়ে থাকে, সেই খবর রাখে কেটা? মামুনি, কি খাবে তুমি? দুধ খাবে, ওভালটিন, হরলিক্স, আপেল, আঙ্গুর, কোনটা কোনটা খাবে সোনামণি? কোনটা খাবে বলো? আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? কালু, যাও তো যাও, শিগগিরই যাও, আমার মেয়ের জন্য এক্ষুনি আইসক্রিম কিনে নিয়ে এসো। ওই ফ্রিজের উপরে টাকা আছে, ওখান থেকে নিয়ে যাও। রিক্সা ভাড়া 10 টাকা, ওখান থেকে নিয়ে নিও। যাই। আচ্ছা মামুনি, তোমার জন্য এক্ষুনি আইসক্রিম আরে নিয়ে আসবো। এত আদর। বাবু সাহেব, আপনার একটা কথা জিগাই? জিগামু? জিগাও। এই দুধের মাইয়াটারে এত চোখের আড়ালে রেখা আপনি কেমনে ঘুমাইতেন? লালু, জি। লালবাগ থেকে আসার পর আজ এই প্রথম আমি ঘুমোবো রে। হ্যাঁ হ্যাঁ রে লালু, হ্যাঁ, ওই লালবাগের আমাদের কামরাটা, বিছানাটা আগের মতো সাজানো গোছানো আছে? তা তো আছে। লালু, হুম, আমি আজ থেকে আবার লালবাগে গিয়ে থাকবো। হ্যাঁ বাবু সাহেব, আমার মাথায় কোনো গন্ডগোল হয় নাই তো? গন্ডগোল? হ্যাঁ লালু, গন্ডগোল দেখা দিয়েছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি তো মা বাপ, তাদেরকে ছেড়ে সন্তান কতদিন দূরে থাকতে পারে বলতো? আল্লাহ রে বাবু সাহেব, আমি বোধহয় পাগল হয়ে যাইতে রাখছি। আল্লাহ, তুমি বড় খেলোয়াড়। বাবু সাহেব, আমি আগে যাই, গড়গুতো সব গুছায় ঠিক করে গিয়া। না 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 লালু, ঝিনুকের আব্বু অফিস থেকে আসুক, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাবো। বাবা মাকে একটা বিগ সারপ্রাইজ দেবো। কি দিবেন? সারপ্রাইজ। এটা আবার কয় নম্বর প্রাইজ? আরে আরে আমার দিকে তাকে হাসতে রয়েছেন কেন? আর বাবু সাহেব, হইল কি আপনার? কিচ্ছু হয়নি লালু। এইবার না লালবাগে ফিরে গিয়ে তোমাকে আমি ঠিক নাইট স্কুলে ভর্তি করে দেব। বাহ লালু চাচা, তুমি আর আমি একসাথে স্কুলে যাব। বাবু সাহেব, আরেকবার স্কুলের কথা কইলে আমি পলাই যাবো এখান থেকে। আচ্ছা, পলাইতে হবে না, এখন যাও, লোকজন এনে জিনিসপত্রগুলো গোছগাছ বাঁধাচাঁদা করে ফেলো। ভাবি যান, এই রাগ করেন নাই তো? আমার মনে বিশ্বাস হইতে রয়েছে না। লালু, যার বিবেক আছে সে কদিন ভুল পথে চলতে পারে বলো তো? হ্যাঁ, কথাটা ঠিকই। যাই, লোকজন জোগাড় করি গিয়ে আবার। কি ব্যাপার? কি কি হচ্ছে কি সব? তোমরা কারা? আরে ভাইজান, আহেন আহেন আহেন, মাগার আপনারে বইতে দিমু কই ভাইজান, সবকিছু তো বাইন্দান দে শেষ। তুই কখন এলি? আর এসব কি হচ্ছে? জান, ভিতরে গিয়া ভাবি জান রে জিগান, এসব কি হচ্ছে? হ্যাঁ আব্বু, মামুনি, এখানে এসে একদিনও আমাদের কাছে যাওনি কেন? মাগো, রাতের আঁধারে দেখতে পেলে দেখতিস, তোর বাবা রোজই লুকিয়ে তোদের দেখতে যেত। লুকিয়ে কেন যেতে? যে অপরাধীর বিবেক আছে সে দিনের আলোয় মানুষকে মুখ দেখাতে ভয় পায় মা। বুঝি না। বড় হলে বুঝবে মা। এসো মা, এসো আমার কোলে এসো। হ্যাঁ, এবার চলো আমরা ভেতরে যাই। কি হলো, মাটিতে বসাছো কেন? বসবার কিছু নেই তাই সব বাঁধাচাঁদা হয়ে গেছে। কি হচ্ছে এসব? আমরা ফিরে যাচ্ছি। কোথায়? লালবাগে। লালবাগের লাল রং আর নেই। নাই বা থাকলো। লালবাগের রাস্তায় তোমার বাবার দেয়া গাড়িটা চলতে চায় না। অভিনন্দন জানাই সেই লালবাগকে, যে লালবাগ একদিন ঘোড়ার শেষারবে সরগরম হয়ে থাকতো, যে লালবাগের পথ ঘোড়ার খুরের আঘাতে অগ্নিময় হয়ে উঠত। লালবাগে কন্টিনেন্টাল ডিশ পাওয়া যায় না, বাখরখানি কাবাব তো পাওয়া যায়। লালবাগ পুরনো ঢাকার অংশ। পুরনো ঢাকা ইতিহাস। আমি ইতিহাসের অংশ হয়ে থাকতে চাই। আমি আমার স্বামীর ঘরে থাকতে চাই। মা বাবাকে কি করে মুখ দেখাবো? সন্তান মা বাবার কাছে নির্ভ্রষ্ট বাঁধন ছেঁড়া পাখির মতো, বুঝেছ?
উষালগ্নে বিশাল আকাশে উঠতে গিয়ে পথ হারিয়ে সাজের বেলা পথের সন্ধান পেয়ে ঘরে ফিরে এলে সে সন্তান কখনো অপরাধী নয়, বুঝেছ সাহেব? শেষ জিজ্ঞাসা, লালবাগে শ্বাস নিতে কষ্ট হবে না? স্বামীর পায়ে স্ত্রীর মৃত্যু, সে তো বড় সৌভাগ্য। আমি বড় ভাগ্যবান ময়না। জিনুক এখনো খায়নি, শুধু আইসক্রিম খেয়ে আছে। তুমি এলে তারপরে নাকি খাবে। কালু খাবার হাঁড়ি ডেকচি সব গাড়িতে তুলেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে। লালু, তুই আমাদের সঙ্গে চল, জিনিসপত্র সব কালু গোছগাছ করে ট্রাক অথবা ঠেলা গাড়ি দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। মামুনি, চলো লালবাগে গিয়ে তোমার দাদা দাদির সঙ্গে সবাই মিলে খাবো। ময়না চলো 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 চলো। দাদু, দাদি, আমরা এসে পড়েছি। মামনি, রাস্তার উপর এভাবে চেঁচায় না, লোকে খারাপ বলবে। যাও শোনো, তুমি না এক দৌড়ে উপরে উঠে যাও। এই লালু, খাবার দেখছি পাতিলগুলো সাবধানে নিয়ে যেও কিন্তু। দাদু, দাদি, বাবা মা এসেছে। দাদু, দাদি। বাবা, বাবা, আশ্চর্য, ভর বিকেলেই ঘর অন্ধকার হয়ে আছে। ময়না, বাতিটা জ্বালিয়ে দাও তো। দিচ্ছি। হেই দেখো, বাবা ওভাবে খাটের উপর থেকে কেমন পা ঝুলিয়ে শুয়ে আছেন। মা, ও মা, মা আপনি মাটিতে শুয়ে আছেন কেন? মা, মা, বাবা, বাবা। কি হলো? কি এই তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? এই কি ওগো, এই তুমি চুপ হয়ে গেলে কেন? নেই বাবা, নেই। কি বলছো? কি বলছো তুমি? এই দেখো, ভালো করে দেখো না। যা, বাবা মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। লালু, লালু। জি ভাবি, কি হয়েছে? কি হয়েছে ভাবি সাহেব? দেখো তো, জিনুকের আব্বা কি সব আবল তাবল বলছে। বাবা বলে, লালু, লালু তুমি ডাক্তার নিয়ে এসো, যাও, শিগগির যাও। না, ডাক্তার লাগবে না লালু। তুই সাদা কাপড় নিয়ে আয়। ভাইজান, বাবা বোধহয় সকালেই শরীর ঠান্ডা, মা হয়তো কিছুক্ষণ আগে। শরীরটা এখনো গরম রে লালু। তোমরা অমর করছো কেন? দাদা দাদির কি হয়েছে? তুই কেন আমাকে বনানি থেকে তুলে আনতে গেলি মা? দাদা দাদি যে কাউকে কিছু না বলে চলে গেলি। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করো না, ক্ষমা করো না। কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না। ঝিনুক তুলিয়া নাটকের অভিনয় শুনলেন। রচনা রুহুল আজাদ চৌধুরী। বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন মা জাহানারা আহমেদ, পারভেজ দিলওয়ার হাসান, লিপা সেলিনা খন্দকার শোভা, কালু আবুল হোসেন আবু, লালু ব্ল্যাক আনোয়ার, নয়ন জিয়াউল হুদা উজ্জ্বল, ময়না নুরি হাফজা, ঝিনুক ফাহিমা রহমান। শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। হাসনাতের ভূমিকায় রূপদান ও নাটকটি প্রযোজনা করেছেন সিরাজুল ইসলাম।